বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটিতে আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তোমরা যারা সপ্তম শ্রেণীতে রয়েছো এবং অষ্টম শ্রেণীতে রয়েছো এবং এসএসসি, এইচএসসি সকল ক্লাসেই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো আজকের ক্লাসে আমরা এই টপিক সম্পর্কে একটু সাধারণ ধারণা আলোচনা করার চেষ্টা করব। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো। প্রথমে আমরা রাইট ফর্ম ভার্ব দেখার আগে ভার্ব সম্পর্কে একটু জানা দরকার, কেমন? যেহেতু আমাদের টপিকটা হলো রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক ব্যবহার। এই জন্য আমাদের প্রথমে ভার্ব সম্পর্কে জানতে হবে। এর আগে আমরা কথা একটু বলে রাখি, রাইট ফর্ম ভার্ব সম্পর্কে ক্লাসটি একটু ভালো করে বোঝার জন্যে কিছু প্রয়োজনীয় ক্লাস আরও দেখা দরকার। এর মধ্যে একটি রয়েছে আমাদের পার্টস অফ স্পিচ। আরও কিছু ক্লাসের লিঙ্ক প্রয়োজন, যেমন ফাইনাইট নন ফাইনাইট ভার্ব। সেই ক্লাসগুলোর লিঙ্ক আমি ইনশাআল্লাহ ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো তোমরা সেখান থেকে ক্লাসগুলো দেখে আসলে তোমাদের অনেক ভালো হবে। দেখো, আমরা একটু বড়কে খেয়াল করে দেখি, কতগুলো এখানে ছবি দেওয়া আছে। এখানে দেখো ড্রিঙ্ক, প্রথম স্লাইডটির মধ্যে প্রথম ড্রিঙ্ক দেওয়া আছে। ড্রিঙ্ক অর্থ কিন্তু পান করা। তারপর হচ্ছে ড্রিম, স্বপ্ন দেখা। থিঙ্ক অর্থ ভাবা। এরকম মেডিটেট, ধ্যান করা। এরকম বিভিন্ন ওয়ার্ডগুলো দেওয়া আছে। এই প্রত্যেকটি শব্দের মধ্যে কিন্তু কাজ করা বোঝাচ্ছে। তাহলে আমরা বলতে পারি ভার্ব শব্দের দ্বারা বোঝাবে যে কোনো ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। ওকে, তো রাইট ফর্ম ভার্বের মধ্যে আমাদের যেহেতু ভার্ব নিয়েই কাজ করতে হবে, তো আমরা প্রথমে ভার্ব সম্পর্কে ধারণা নিয়ে নিলাম। তোমরা আরও ভালো ধারণা পাওয়ার জন্যে আমার ওই পার্টস অফ স্পিচ একটা ক্লাস রয়েছে, তোমরা সেই ক্লাসটি দেখে আসতে পারো। এবার আমরা দেখব রাইট ফর্ম ভার্বের মধ্যে ভার্বগুলো বিভিন্ন ভাগে ভাগ করা থাকে, কেমন? যেমন একটু আমরা খেয়াল করি, দেখো ডু, ডিড, ডান, ডুইং, ডাস। ওকে, গো, ওয়েন্ট, গান, গোয়িং, গোস। এই যে ভার্বগুলো বিভিন্ন সময় ওকে, তাহলে আমরা দেখছি যে এখানে কখনো কখনো গো, ওয়েন্ট, গান, গোয়িং এবং গোস। তারপর দেখো ক্যাচ, কট, কট, ক্যাচিং এবং ক্যাচেস। এই যে ফর্মগুলো বিভিন্ন সময় পরিবর্তন হচ্ছে, আমাদের রাইট ফর্ম ভার্বের মধ্যে এই কাজটাই করতে হবে। অর্থাৎ আমাদের পরীক্ষার মধ্যে দেওয়া থাকবে সবগুলো মূল ফর্মে। যেমন আমরা একটি স্যাম্পল কোয়েশ্চেন যদি দেখি, পরীক্ষার মধ্যে তোমরা যারা এবছর সপ্তম শ্রেণীতে রয়েছো এবং অষ্টম শ্রেণীতে রয়েছো এবং যারা এইচএসসি স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু এটা এইরকমভাবে দেওয়া থাকবে। একটি প্যাসেজ দেওয়া থাকবে এবং প্যাসেজের বক্সে না, উপরে বক্সে থাকবে যারা এসএসসি ছাত্র তাদের জন্য উপরে বক্সে দেওয়া থাকবে, এবং অন্যান্য ক্লাসের জন্যে ব্র্যাকেটের মধ্যেই ভার্বটি দেওয়া থাকবে। খেয়াল করে দেখো, এই যে আমি একটা স্যাম্পল কোয়েশ্চেন নিয়েছি অষ্টম শ্রেণীর থেকে। তো এই দেখো ব্র্যাকেটের মধ্যে শব্দগুলো দেওয়া রয়েছে। তা আমাদের কাজ হবে শুধু এই শব্দগুলোকে চেঞ্জ করা। এখানে কিন্তু সবগুলো বেস ফর্মে বা প্রেজেন্ট ফর্মে দেওয়া থাকবে। সবগুলো ভার্ব এখানে প্রেজেন্ট ফর্মে দেওয়া থাকবে, কিন্তু আমাদের ক্ষেত্র বিশেষে এগুলোকে বিভিন্ন রকম চেঞ্জ করা লাগতে পারে। কোনটা ডান হবে, কোনটা ডুইং হবে, কোনটা ডাজ হবে, আরও অন্যান্য কিছু যুক্ত করা লাগতে পারে। ঠিক আছে, তো আমরা একটু পরবর্তী স্লাইডগুলো মনোযোগ দিয়ে একটু দেখি। অনেক রকম নিয়মকানুন রয়েছে, তো আমরা আজকে যেহেতু এটা প্রাথমিক ক্লাস, আমরা সামান্য কিছু নিয়ম নিয়ে ইনশাআল্লাহ এখানে আলোচনা করব। তোমরা একটু খেয়াল করো। দেখো, আই লাভ মাই কান্ট্রি, ইউ লাভ ইউর কান্ট্রি, বাট হি লাভস হিজ কান্ট্রি। লক্ষ্য করো ভালো করে, এখানে লাভ এবং এখানে লাভ রয়েছে, বাট এখানে কিন্তু লাভস বসেছে। ওকে,
এর কারণটা কি একটু খেয়াল করো। প্রথমত এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো কাজ যখন করে, ধরে, হয় ইত্যাদি প্রকাশ করে, খায়, যায় ইত্যাদি, অনির্দিষ্ট। বর্তমানে অনির্দিষ্ট। কেমন? আমাদের কি করতে হবে? এগুলোর মধ্যে আমাদের ভার্বগুলোকে প্রেজেন্ট ফর্মে রাখতে হবে। আবার কিছু শব্দ আমরা খেয়াল রাখতে পারি, যেমন জেনারেলি। দেখো এই শব্দগুলো একটু বড় করে দিচ্ছি। জেনারেলি, ইউজুয়ালি, অর্ডিনারিলি, নর্মালি, অলওয়েজ, সামটাইমস, অফেন, ডেইলি, ফ্রিকুয়েন্টলি, এভরিডে ইত্যাদি কাজকর্ম। কেমন? মাঝে মাঝে চিরন্তন সত্য বাক্য থাকতে হবে, অভ্যাসগত কর্ম হয়। যখন এই ওয়ার্ডগুলো থাকে তখন কিন্তু আমাদের এই বাক্যটিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরতে হবে। তখন আমরা কি করব? শুধু আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম, সংক্ষেপে আমরা এটাকে বলছি ভার্ব 1। কেমন? শুধু আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা লাগবে। আর এই বাক্যটি খেয়াল করো, কখন এস বাই এস হবে? এখানে কয়টি কথা মনে রাখতে হবে। প্রেজেন্ট টেন্সে প্রথমে থাকবেই, তার সাথে যদি এরকম হয় থার্ড পারসন হয়। যেমন দেখো এখানে আমাদের পার্সনটি কিন্তু হি। হ্যাঁ, হি কিন্তু থার্ড পারসন এবং সেটা সিঙ্গুলার অবশ্যই হতে হবে। কেমন? সিঙ্গুলার মানে এক বচন হতে হবে। দে, পিপল, হ্যাঁ, এগুলোর সাথে কিন্তু এস বাই যুক্ত হবে না, কারণ সেগুলো কিন্তু প্লুরাল। তো থার্ড পারসন লাগবে, সিঙ্গুলার লাগবে। সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স হলে কি করব? আমরা ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করে নেব এবং সেটা ভার্ব 1-এর সাথে, বেস ফর্মের সাথে। কেমন? বেস ফর্মের সাথেই এস বা ইএস যুক্ত হবে। যেমন দেখো, হি লাভস হিজ কান্ট্রি। আশা করি তোমরা কিছুটা ধারণা পেয়েছো। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এই বাক্যগুলো খেয়াল করো। আই হ্যাভ টেকেন মাই মিল। Columbus has discovered America. She has written a letter to her mother. এই কাজগুলো খেয়াল করো। আমরা যদি বাংলায় একটু প্রকাশ করতে চাই তাহলে বলতে পারি যে আমি খাবার গ্রহণ করেছি। কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছেন। কেমন? আবিষ্কার করেছেন। আর সে কি করেছে? সে তার মায়ের কাছে চিঠি লিখেছে। হ্যাঁ, লিখে না কিন্তু লিখেছে। অর্থাৎ এই বাক্যগুলো দ্বারা অর্থটা আমাদের কেমন প্রকাশ পাবে? এই বাক্যগুলো দ্বারা আমাদের অর্থটা প্রকাশ করবে কোনো কাজ কিছুক্ষণ পূর্বে হয়েছে। অর্থাৎ এটাকে আমরা বলবো নিকটবান অতীত। কোনো কাজ একটু পূর্বে সম্পন্ন হয়েছে, বেশি আমি করেছিলাম, গিয়েছিলাম এমন কিন্তু নয়। আমি করেছি, গিয়েছি ইত্যাদি। অর্থাৎ কিছুক্ষণ পূর্বে সম্পন্ন হয়েছে। কেমন? এই বাক্যগুলোকে আমরা বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। আমাদের কি করতে হবে এখানে? এখানে আরও কিছু আমাদের ওয়ার্ড খেয়াল করতে হবে। যেমন এই ওয়ার্ডগুলো যদি থাকে, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, হ্যাঁ, এই শব্দগুলো থাকলেও কিন্তু আমাদের এই বাক্যটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পরিণত করতে হবে। অর্থাৎ আমাদের কি করতে হবে? খুব ভালো করে খেয়াল করো। সে এর সাথে হ্যাজ বসেছে, আয়ের সাথে হ্যাভ হয়েছে, সাথে টেক থেকে টেকেন। তার মানে আমরা সংক্ষেপে আর বলতে পারি হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3। অর্থাৎ এই বাক্যগুলো যখন আমরা করব, যে যখন আমাদের বাক্যটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিতে হবে এবং এই ওয়ার্ডগুলো যে লক্ষণগুলো থাকে অথবা নাও যদি থাকে, আমরা ধারণা করি নেই যে এই বাক্যটা আমাদের করেছে, গিয়েছে, হয়েছে ইত্যাদি প্রকাশ করবে, তখন আমাদের কী করতে হবে? হ্যাভ অথবা হ্যাজ আনতে হবে এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, দ্যাট মিনস ভার্ব 3 ব্যবহার করতে হবে। ওকে, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এই বাক্যগুলো খেয়াল করো। দ্য বয় ওয়েন্ট হোম। দ্য বয় ওয়েন্ট হোম ইয়েস্টারডে। সে গতকাল বাড়ি গিয়েছিল। হ্যাঁ, এবার কিন্তু গিয়েছিল। লং অ্যাগো দেয়ার লিভড কিং। হ্যাঁ, অনেক দিন পূর্বে এক রাজা বাস করত। কেমন? তারপরে দ্য ম্যান ওয়েন্ট লন্ডন। সে লন্ডন গিয়েছিল গত সপ্তাহে। এই কাজগুলো কিন্তু করেছিল, গিয়েছিল, অর্থাৎ অনেক দিন পূর্বে হয়েছিল। এগুলো কিন্তু হয়েছে না, হয়েছিল। কাজেই এগুলোকে আমরা বলা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। কোনো কাজ পূর্বেই সম্পন্ন হয়েছিল। কেমন? আমরা কি করব? এগুলোকে আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। আর মাঝে মাঝে আমাদের এমন কিছু শব্দ থাকতে পারে, এই শব্দগুলো যদি থাকে, ইয়েস্টারডে, একটু বড় করে দিচ্ছি আমি স্লাইডটি, তোমরা একটু খেয়াল করো।
ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, লাস্ট উইক, লাস্ট ইয়ার ইত্যাদি। কেমন? এই ওয়ার্ডগুলো যদি থাকে বাক্যের মধ্যে, তখন আমাদের বাক্যটিকে কিন্তু পাস্ট ইনফিনিটেন্সে পরিণত করতে হবে। অর্থাৎ আমরা শুধু ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। সংক্ষেপে আমরা বলা হচ্ছে ভার্ব টু। অর্থাৎ দেখো, দ্য বয় ওয়েন্ট, গো কিন্তু বসে নাই, গোজ বসে নাই, কোনো কিছু নয়, ওয়েন্ট অর্থাৎ ভার্ব টু। কেমন? আচ্ছা, ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ পরবর্তী স্লাইডে যাচ্ছি। এই বাক্যগুলো খেয়াল করো, দ্য বয়েজ আর ওয়াচিং দ্য টেলিভিশন নাও। কেমন? ছেলেরা কি করছে? ছেলেরা এখন টেলিভিশন দেখছে। অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, দ্য স্টুডেন্ট, ছাত্ররা কি করছে? আর সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানথেম, তারা জাতীয় সঙ্গীত গাইতেছে। ওকে, আবার খেয়াল করো, দ্য ফার্মার ইজ কাল্টিভেটিং হিজ ল্যান্ড। হ্যাঁ, নাও, হ্যাঁ, কৃষক কী করছে? হ্যাঁ, কৃষক তার জমিন চাষাবাদ করছে। এই কাজগুলো কিন্তু খেয়াল করো, করছে, যাচ্ছে, চলছে, হচ্ছে ইত্যাদি কিন্তু প্রকাশ করছে। অর্থাৎ এই বাক্যগুলো বর্তমানে চলমান। তো যখনই আমাদের কোনো কাজ বর্তমানে চলমান বোঝাবে, হ্যাঁ, তখন আমরা কি করব? দেখো, কখনো আর বসেছে, হ্যাঁ, কখনো ইজ বসেছে, এবং আই যদি হতো তাহলে এম বসতো। তাহলে আমাদের কি করতে হবে? এগুলোর সাথে আমাদের এম, ইজ অথবা আর আনতে হবে। এবং দেখো, প্রতিটা ক্ষেত্রেই ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত হয়েছে। তো এই বাক্যগুলো চিনার কিছু শব্দ রয়েছে, আমরা একটু শব্দগুলো খেয়াল করি। যেমন খেয়াল করো, নাও থাকতে পারে, অ্যাট প্রেজেন্ট থাকতে পারে, অ্যাট দিস মোমেন্ট থাকতে পারে। যখন এই শব্দগুলো থাকবে, তখন আমরা কি করব? আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরবো, এবং আবার আমরা ভার্বের সাথে কি করব? এম অথবা ইজ অথবা আর নিয়ে আসবো, এবং মূল ভার্বের যে বেস ফর্ম আছে তার সাথে আমরা আইএনজি যুক্ত করে দেব। ওকে, এবার খেয়াল করো, হি মাস্ট গো। কেমন? হি মাস্ট গো। আচ্ছা, এই বাক্যটি খেয়াল করো, দ্য ট্রেন শুড অ্যারাইভ বাই 6 PM। উচিত। কেমন? আচ্ছা, এই কথাগুলোর মধ্যে কিন্তু কোনোটা করবে প্রকাশ করবে, সে আসবে, সে, তাকে আসতে হবে, এটার উচিত। তো এটার ভবিষ্যৎ ইন্ডিকেট করেছে। ভবিষ্যৎ কোনো কিছু ইন্ডিকেট করলেই কিন্তু আমরা উইল নিয়ে আসব, এবং উইলের পর সর্বদাই ভার্বের বেস ফর্ম বসবে। হ্যাঁ, যখন কোনো কিছু ভবিষ্যৎ প্রকাশ করবে, টুমরো, নেক্সট ডে, নেক্সট ডে ইত্যাদি প্রকাশ যখন থাকবে, তখন আমরা সেই বাক্যটিকে ভবিষ্যৎ মনে করব, এবং এবং ভার্বের পূর্বে উইল বসাবো, এবং উইলের পরে কিন্তু ভার্বের বেস ফর্ম বসবে। আচ্ছা, আর এই ওয়ার্ডগুলোকে আরেকটা ফর্মে আমরা এগুলোকে মোডাল অক্সিলারি ভার্ব বলব। কেমন? এগুলো হলো মোডাল অক্সিলারি ভার্ব, মাস্ট, উইল, শুড ইত্যাদি। আর এই আরও কিছু ওয়ার্ড রয়েছে, যেমন খেয়াল করো তোমরা, ক্যান, কুড, মে, মাইট ইত্যাদি। এগুলো সবই কিন্তু মোডাল অক্সিলারি ভার্ব। এগুলো আমাদের মাঝে মাঝে প্রয়োগ আসবে। এগুলো আসলে বিভিন্ন অর্থ রয়েছে, বিভিন্ন অর্থে এগুলো ব্যবহৃত হয়। এগুলো বিস্তারিত ব্যাপক, তাই এখন আমি এগুলো আলোচনা করছি না। আমরা শুধু খেয়াল রাখবো, যখনই আমাদের মোডাল অক্সিলারি ভার্ব থাকবে, তখনই কিন্তু আমাদের ভার্ব, অর্থাৎ মোডাল ভার্বের পরে সর্বদা ভার্বের মূল ফর্ম, বেস ফর্ম হবে। হ্যাঁ, এখানে সংক্ষেপে আমরা ভার্ব ওয়ান লিখেছি, অর্থাৎ আমরা মনে রাখবো একেবারে বেস ফর্ম বসবে। কখনো কোনো এস যুক্ত হবে না, ইয়ে যুক্ত হবে না, কোনো আইএনজি হবে না, কোনো পাস্ট টেন্স হবে না, একেবারে মূল ফর্ম বসবে। আর এই কথাগুলো আরেকটা ভাবে আমরা বুঝতে পারি, এগুলো অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে এমন হবে। এখানে আরেকটা নিয়ম একটু বাদ পড়িয়েছে, তোমরা খেয়াল করো, একটু স্লাইডটি বড় করে দিচ্ছি। আরও কিছু শব্দ আমাদের মনে রাখতে হবে, যেই শব্দগুলোর পরেও কিন্তু আমাদের ভার্বে মূল ফর্ম বসে। তোমরা একটু খেয়াল করো, যেমন লেট, হ্যাড বেটার, হ্যাড বেটার, হ্যাড রাদার, তারপর উড বেটার, উড রাদার, ডু নট, ডিড নট, ডাজ নট, হ্যাঁ, এরকম। তারপরে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলোর পরে কিন্তু ভার্বের মূল ফর্ম বসবে। কেমন? অর্থাৎ ভার্ব ওয়ান বসবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, যেগুলো হলো অ্যাক্টিভ সেন্টেন্সে, কখনো আমাদের সেন্টেন্সের মধ্যে কিন্তু প্যাসিভ ভয়েসের প্রয়োগ করা লাগবে।
তো অ্যাক্টিভ সেন্টেন্স যখন হবে তখনই আমরা এই নিয়মগুলো প্রযোজ্য হবে। অর্থাৎ মাস্ট, উইল অথবা শুড এরপরে কিন্তু ভার্ব ওয়ান বা বেস ফর্ম বসবে। এবার আমরা দেখি যেগুলো প্যাসিভ ভয়েস হয় তখন আমাদের কী করা লাগবে। যদি প্যাসিভ সেন্টেন্স আমরা দেখি, যেমন খেয়াল করো, দ্য ওয়ার্ক ক্যান বি ডান ইমিডিয়েটলি, ক্যান বি ডান করা যেতে পারে। অল দ্য ম্যাঙ্গোস কুড বি ইটেন খাওয়া যেতে পারে। দ্য ইংলিশ বুক উইল বি পাবলিশড প্রকাশ করা হবে। অর্থাৎ কোনো কাজ করা হবে, যাওয়া হবে, খাওয়া হবে, করা হবে। প্যাসিভ সেন্টেন্স হ্যাঁ যখন থাকবে তখন আমরা কি করব, দেখো বোঝার কিছু উপায় রয়েছে। এই যে ক্যান বি থাকবে, কুড বি থাকবে, কেমন মে বি, মাইট বি তাই থাকতে পারে। তো এগুলোর সাথে আমরা কি করব, এগুলোর সাথে আমরা অবশ্যই মনে রাখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করা লাগবে। অর্থাৎ যখনই আমরা বুঝতে পারবো যে এখানে প্যাসিভ সেন্টেন্স ইউজ করতে হবে। তো প্যাসিভ সেন্টেন্সে আরও কিছু অনেক কথা রয়েছে। তোমরা যদি আরও ভালো করে বুঝতে চাও তাহলে আমার আরেকটি ছোট্ট ক্লাস রয়েছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ সম্পর্কে। ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা সেই ক্লাসটিও দেখে আসতে পারো, তাহলে তোমরা অ্যাক্টিভ প্যাসিভের আরও পূর্ণাঙ্গ ধারণা পাবে। তো যাই বলতে যেটা হোক, বলছিলাম যে যদি আমরা বাক্যটিকে মনে রাখতে পারি বা খেয়াল হয় যেখানে বাক্যটি প্যাসিভ সেন্টেন্স আসবে, তাহলে কিন্তু আমাদের কী করতে হবে, বি ভার্ব ব্যবহার করা লাগবে। বি ভার্ব ব্যবহার করা লাগবে এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে প্যাসিভ ভয়েস মানেই হলো বি ভার্ব প্লাস ভার্ব 3। ওকে, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। খেয়াল করো, আফটার অ্যারাইভিং হোম হি বিগ্যান টু স্টাডি। একটু ভালো করে লক্ষ্য করো, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। চিলড্রেন আর ফন্ড অফ ইউজিং মোবাইল ফোন। খেয়াল করো, এগুলো প্রতিটা কিন্তু প্রিপোজিশন। যেমন আফটার একটি প্রিপোজিশন, উইদাউট একটি প্রিপোজিশন এবং অফ একটি প্রিপোজিশন। তাহলে আমরা খেয়াল রাখবো যদি প্রিপোজিশনগুলোর পরে কোনো ভার্ব ফর্ম থাকে তাহলে কিন্তু আমরা সেই ভার্বের সাথে আমরা আইএনজি করে দেব। ওকে, তাহলে আমরা খেয়াল করি যদি প্রিপোজিশনের পরে, তবে এখানে খেয়াল রাখতে হবে টু ছাড়া হ্যাঁ অন্য অনেক প্রিপোজিশন রয়েছে। যেমন খেয়াল করো, ইন, অ্যাট, অন, অফ, ফর, ফ্রম, বাই, উইথ, উইদাউট ইত্যাদি, কেমন। কিন্তু এখানে দেখো কোথাও টু নেই কিন্তু, অর্থাৎ টু থাকলে আবার কিন্তু ভিন্ন একটা নিয়ম। হ্যাঁ, আমরা একটু খেয়াল রাখি যে প্রিপোজিশনগুলোর পরে যদি টু ছাড়া অন্য যে কোনো প্রিপোজিশন আসে এবং তারপর যদি কোনো আমাদের ভার্বে বেস ফর্ম দেওয়া থাকে তাহলে আমরা তারপর সাথে কিন্তু আইএনজি যুক্ত করে দেব। ভার্বের সাথে আইএনজি হবে। খেয়াল রাখবো কোনটা, টু ছাড়া কিন্তু, কেমন এখানে টু ছাড়া, অর্থাৎ টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন আসলে আমরা তার সাথে ভার্বের সাথে আইএনজি করে দেব। এবার আমরা দেখি তাহলে টু থাকলে আমরা কি করব। এবার আমরা দেখি টু থাকলে কী হবে। হ্যাঁ, টু থাকলে ভার্বের সাথে মূল ফর্ম বসবে, অর্থাৎ বেস ফর্ম বসবে, কোনো আইএনজি যুক্ত হবে না। কিছু আমরা উদাহরণ দেখি, যেমন শিমু ওয়েন্ট টু লন্ডন, সে লন্ডন গিয়েছিল টু গেট এ গুড জব। দেখছো, খেয়াল করেছো, টু গেট। আমি স্লাইডটি একটু বড় করে দিচ্ছি। টু গেট, টু এর পরে কিন্তু ভার্বের মূল ফর্ম বসেছে। ওকে, আবার খেয়াল করো, শামিম ট্রাইড টু জয়েন দ্য নেভি। দেখো টু বসেছে এবং টু এর পর কিন্তু ভার্বের মূল ফর্ম বসেছে। তাহলে আমরা মনে রাখবো যখন টু থাকবে, শুধু টু কিন্তু, কেমন শুধু টু, শুধু টু যখন টু থাকবে এবং তারপরে কিন্তু ভার্বের মূল ফর্ম বসবে। শুধু টু কেন বললাম, কারণ টু যুক্ত আরও কিছু ব্যতিক্রম নিয়ম রয়েছে, সেখানে অন্য কিছু হয়, আমরা সেটা একটু দেখে রাখি। যেমন এই বাক্যটি খেয়াল করো, দ্য গার্ল ওয়েন্ট টু দ্য স্টেজ উইথ এ ভিউ টু। এখানে কিন্তু শুধু টু কিন্তু নেই, কী রয়েছে, উইথ এ ভিউ টু, এটা মানে হলো উদ্দেশ্যে, কেমন। এরপরে কিন্তু আবার ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত হয়েছে, অর্থাৎ এখানে ভার্ব ওয়ান প্লাস আইএনজি। তাহলে শুধু যখন টু থাকবে তখন আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব, আর যখন উইথ এ ভিউ টু থাকবে তখন আমরা ভার্বের সাথে আইন যুক্ত করে দেব। আরও কিছু শব্দ আমাদের খেয়াল রাখতে হবে যার সাথে ভার্বের সাথে আইন যুক্ত হয়, যেমন এই শব্দগুলো একটু খেয়াল করো। এই যে লুক ফরওয়ার্ড টু, আমি স্লাইডটি একটু বড় করে দিই, তোমরা একটু খেয়াল করো।
লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি কাস্টম টু, এরকম উড ইউ মাইন্ড ইত্যাদি, কেমন এই ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে। এই ওয়ার্ডগুলো যখন থাকবে তখন কিন্তু আমরা সেই ব্রেকেটে যে ভার্বটি থাকবে তারপর সাথে কিন্তু আমরা আইএনজি যুক্ত করতে হবে। ওকে, আশা করি তোমরা ক্লাসটি সময় নিয়ে দেখলে একটু ভালো বুঝতে পারবে, কেমন। আচ্ছা, আমরা আর নিয়মে যাচ্ছি না, আসলে অজস্র নিয়ম রয়েছে, তো আমি সামান্য কিছু নিয়ম তোমাদের সম্পর্কে এখানে আলোচনা করার চেষ্টা করলাম। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ অন্য আরেকটি যদি ক্লাস তৈরি করার সুযোগ হয় তাহলে আমরা আরও নিয়ম আলোচনা করব। এবার আমরা একটি প্রশ্নের সমাধান করি, তোমরা একটু ভালো করে খেয়াল করো। তোমরা যারা এবছর সপ্তম শ্রেণীতে অষ্টম শ্রেণীতে রয়েছ তাদের বার্ষিক পরীক্ষায় এরকম একটি মডেল দেওয়া থাকবে। যারা এইচএসসি স্টুডেন্ট তাদেরও কিন্তু এরকম দেওয়া থাকবে, অর্থাৎ একটি প্যাসেজ থাকবে এবং ব্রেকেটের মধ্যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে। কিন্তু যারা নবম দশম শ্রেণীর যারা পরীক্ষার্থী রয়েছে এই বছরে, 25 সালের এসএসসি পরীক্ষার্থী, তাদের কিন্তু ভিন্ন সিস্টেম, অর্থাৎ এই ওয়ার্ডগুলোই উপরে বক্স আকারে দেওয়া থাকে। আমি সেটা আজকে দেখাচ্ছি না, জাস্ট আমি বলে রাখলাম। তো আমরা এখন এটা একটু সমাধান করার চেষ্টা করি, তোমরা মনোযোগ দিয়ে একটু খেয়াল করো, কেমন। তো আমি আমার প্রিয় শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, তোমরা প্রথমেই সমাধানটা দেখো না, তোমরা এই পর্যন্ত এসে ক্লাসটা প্রয়োজন আরেকবার দেখো, বারবার দেখো এবং আনসারটা নিজেই করার চেষ্টা করো। পরের প্রয়োজনে আমার সাথে আনসারটা তোমরা মিলিয়ে নিও। ওকে, তো আমরা এখন এর সমাধান করছি। প্রাইস হাইক অফ হাউসহোল্ডস প্রোডাক্টস বিকাম নাও এ প্রবলেম ফর আস। এই যে প্রাইস হাইক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কেমন আমরা বর্তমানে খুবই এটা ভুক্তভোগী। প্রত্যেকটি জিনিসের দামই আমাদের নাগালের বাইরে। হ্যাঁ, আমরা দ্বিগুণ তিনগুণ খরচ করে আমাদেরকে সব কিছু ক্রয় করতে হচ্ছে। যাই হোক, তো এইটা কিন্তু খেয়াল করো, নাও এ প্রবলেম, তা আসলে এটা কিন্তু আমাদের প্রবলেম একটা হয়েছে। এখানে যে কথাটা আমরা হয়েছে প্রকাশ করি খুব কিন্তু সুন্দর হয়, অর্থাৎ এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা, প্রাইস হাইক অফ হাউসহোল্ডস প্রোডাক্টস, এটা হয়েছে। তাহলে আমরা শিখেছিলাম যে হয়েছে, করেছে, গিয়েছে যদি ইত্যাদি প্রকাশ পায় তাহলে কি হবে, আমাদের সেই বাক্যটা আমাদের নিতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে আমরা শিখেছিলাম যে হ্যাভ অথবা হ্যাজ আমাদের আনতে হবে। যেহেতু আমাদের সাবজেক্ট হলো প্রাইস হাইক, কাজেই আমাদের কি আনতে হবে, আমাদের হ্যাজ আনতে হবে। এবং এই যে বিকামে ভার্ব থ্রি ফর্ম ইউজ করতে হবে, তো বিকামে ভার্ব থ্রি ফর্ম বিকামে, তাহলে প্রথম উত্তরটি হবে আমাদের হ্যাজ বিকাম। আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছ। তারপরটা খেয়াল করো, দ্বিতীয় বাক্যটি, এভরিডে উই ফেস ইট। তো প্রতিদিন আমরা সম্মুখীন হই, কেমন। এক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট ফর্মেই। আসলে আমরা প্রথমে পুরো প্যাসেজটাকে একবার পড়ে নেব, কেমন। পুরো প্যাসেজটা পড়ার পরে আমরা ধারণা করব এই পুরো প্যাসেজ থিমটি আমাদের প্রেজেন্ট ফর্মে রয়েছে নাকি পাস্ট ফর্মে রয়েছে। মাঝে মাঝে মেশানো থাকে, আবার মাঝে মাঝে একরকমই থাকে। এখানে কিন্তু সবগুলো প্রেজেন্ট ফর্মে রয়েছে। তোমরা আগে এটা পড়ে নেবে, কেমন। আমি এখানে সময়ে জন্য এটা পড়ছি না, সরাসরি সমাধান করছি। তাহলে খেয়াল করো, প্রতিদিন আমরা সম্মুখীন হই, তাহলে এখানে আমাদের উত্তরটি হবে ফেস। যেহেতু আমাদের সাবজেক্ট হলো উই, হ্যাঁ, থার্ড পার্ট সিঙ্গুলার কিন্তু নয়, কেমন, এটা কিন্তু আমাদের ফার্স্ট পার্সন, এই জন্য কিন্তু অ্যাজ যুক্ত হলো না। আবার এখানে যদি অন্য কিছু হতো, হি, শি, ইট বা কোনো মানুষের নাম থাকতো, যদি এক বচন বা থার্ড পার্সন হতো তাহলে কিন্তু আমরা অ্যাজ যোগ করতাম, কাজে এখানে অ্যাজ যোগ হলো না। ওকে, এবার খেয়াল করো, মোস্ট অফ আওয়ার পিপল, এখানে হ্যাভ থেকে হ্যাভিং করে দেওয়া হয়েছে, একটু ভালো করে খেয়াল করো, আমি তোমাদেরকে এই ব্যাপারটা একটু শেয়ার করছি। এই বাক্যের মধ্যে খেয়াল করো, এই বাক্যের মধ্যে কিন্তু ফাইনাইট ভার্ব দেওয়া রয়েছে। অর্থাৎ আমরা বলতেছি যে এখানে দেখো আর রয়েছে, মোস্ট অফ দ্য পিপল লো ইনকাম আর ইন ডেঞ্জার। তো বাক্যে যখন একটি ফাইনাল ভাব দেওয়া থাকে, অর্থাৎ মূল ভাব দেওয়া থাকে, তখন অন্য ভাবটি কিন্তু নন ফাইনাইট হয়ে যায়। এই জন্যেই এই হ্যাভ থেকে হ্যাভিং করে দেওয়া হয়েছে।
ওকে, এরপর খেয়াল করো, দে থিঙ্ক অফ পারচেজিং মিট অ্যান্ড ফিশ। তো এখানে দে বলতে আসলে পূর্বের বাক্যের সাথে যদি আমরা মিল রাখি তাহলে লো ইনকাম যারা যারা একবার নিম্ন আয়ের মানুষ কেমন তাদেরকে বোঝানো হয়েছে। তো তারা কিন্তু আসলে ভাবতে পারে না, পারচেস মানে হলো ক্রয় করা, তারা কেনার মানে কেনার জন্য তারা ভাবতে পারে না মিট অ্যান্ড ফিশ, গোশত এবং মাছ যেগুলো রয়েছে তারা কিন্তু ভাবতেই পারে না। তা আসলে এখানে কথাটা কিন্তু আমাদের নেগেটিভ ফর্মে আসবে, অর্থাৎ তারা ভাবে না, তারা ভাবতে পারে না। কাজে আমাদের এখানে ইউজ করতে হবে ক্যান নট থিঙ্ক। ক্যান নট থিঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছ। দে বসলো এবং দের সাথে কিন্তু ক্যান নট থিঙ্ক বসলো। ওকে, এরপর দেখো ফিশ অ্যাজ দে রিকোয়ার, যা তাদের প্রয়োজন। তো দে কিন্তু থার্ড পারসন, বাট এটা কিন্তু সিঙ্গুলার নয়, প্লুরাল, এই জন্য কিন্তু রিকোয়ার্স বসলো না। যদি এখন অন্য কিছু হতো তাহলে কিন্তু রিকোয়ার্স বসতো, তাহলে কিন্তু আমরা দেখলাম যে দের সাথে মূল ফর্মে যা আছে তাই বসে ঠিক থাকলো, অর্থাৎ রিকোয়ার, যা তাদের প্রয়োজন। ওকে, আবার খেয়াল করো পরের অংশটি কি, দ্য প্রাইস অফ ভেজিটেবলস, শাকসবজির দাম ইজ অলসো হাই। ওকে, আচ্ছা, উই আর টু বার্গেইন, আমাদেরকে মানে দামাদামি করতে হয়, দর কষাকষি করতে হয়। এখানেও খেয়াল করো, যেহেতু আমাদের সাবজেক্টের পরে আর অর্থাৎ ফাইনাইট ভার্ব দেওয়া রয়েছে, আর যা আমাদের এখানে করে দেওয়া লাগবে নন ফাইনাইট। তো নন ফাইনাইট আবার দুইটা অংশ, একটা হলো ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব। কেমন, এক্ষেত্রে আমরা কোনটাকে ইউজ করব? তো আরেকটি ক্লাস, সংক্ষিপ্ত একটি ক্লাস রয়েছে আমাদের, যে ফাইনাইট নন ফাইনাইট ভার্ব, তোমরা সেই ক্লাসটা দেখলে আরও ভালো ধারণা পাবে। আমি এক্ষেত্রে খালি বলবো, যখন কোনো কাজ করতে বা করার প্রকাশ করবে, কোনো কাজ করতে বা করার, তখন আবার ইউজ করব টু প্লাস ভার্ব। কেমন, অর্থাৎ খেয়াল করো, আমাদেরকে দামাদামি করতে হয়, কেন করতে হয়? টু বাই সিম্পল প্রোডাক্টস, একটা নর্মাল কোনো কিছু কিনতে আমার দামাদামি করতে হয়, তাহলে কিনতে, এখানে একটু কিনতে আবার প্রকাশ করলাম, কিনতে বা কেনার জন্যে, তাহলে কিন্তু আমাদের টু প্লাস ভার্ব আসলো। আর আইএনজি আসবে কখন? যদি আমাদের হয়তো কিনে, হ্যাঁ, কিনে, করে, বসে, যে, হয়ে ইত্যাদি হলে তখন আমরা ওই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতাম। তো নন ফাইনাল অংশের দুইটা অংশ, একটা হলো টু প্লাস ভার্ব, ভার্ব প্লাস আইএনজি। এক্ষেত্রে আমরা ইউজ করলাম টু প্লাস ভার্ব, যেহেতু আমাদের এখানে কিনতে প্রকাশ করলো। ওকে, আচ্ছা, মেনি টাইমস, অনেক সময় কি হয়, দ্য বায়ার্স, ক্রেতারা, খেয়াল করো চিট। তো অনেক সময় ক্রেতারা প্রতারিত করে, কথাটা কিন্তু মিলল না, অর্থাৎ অনেক সময় ক্রেতারা প্রতারিত হয়। হ্যাঁ, অর্থাৎ এইখানে কিন্তু আমাদের এই অংশটি কিন্তু প্যাসিভ ভয়েস, ক্রেতারা কিন্তু প্রতারিত হয়, এরকম করা হয়, যাওয়া হয়, করা হয় ইত্যাদি প্রকাশ করবে, তখন কিন্তু কথাটা আমাদের প্যাসিভ ভয়েসে আসবে। আর প্যাসিভ ভয়েস মানে কি করতে হবে, আমরা কিন্তু সংক্ষেপে একটু আলোচনা করেছিলাম যে প্যাসিভ ভয়েস মানে আমাদের আনতে হবে একটি বিভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। তাহলে আমাদের এক্ষেত্রে উত্তরটি হবে আর চিটেড। আর আসলো কেন? কারণ আমাদের সাবজেক্ট হলো মেনি টাইমস দ্য বায়ার্স, এই যে ক্রেতারা, অনেকজন ক্রেতা, যেহেতু আমাদের সাবজেক্টটি বহুবচন, এই জন্যে আমরা বিভাব হিসেবে আর নিয়ে আসলাম এবং চিট থেকে নিয়ে আসা হলো চিটেড। তাহলে উত্তর হলো আর চিটেড। মেনি টাইমস দ্য বায়ার্স আর চিটেড। আচ্ছা, ওকে, এরপর খেয়াল করো, দেয়ার, এখানে বি দেওয়া রয়েছে, এই বি মানেই কিন্তু এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার সবগুলো যে কোনো হতে পারে। যেহেতু আমাদের এই পুরো প্যাসেজের থিমটি রয়েছে প্রেজেন্ট ফর্মে, কাজে আমাদের এখানে এম, ইজ, আর গবেষণা করতে হবে, এখানে ওয়াজ আর কোনো আনতে হবে না, কারণ যেহেতু পাস্ট টেন্সিটি নেই। ওকে, এবার খেয়াল করো, আমরা যখন দেখব এই যে আমাদের মূল ব্রেকেটের পরে যে ওয়ার্ডটি এ ফিক্সড, এখানে কিন্তু একটা কোনো কিছু, যেহেতু এখানে একটা কোনো কিছু বুঝিয়েছে, কাজে কিন্তু আমরা এখানে ইজ ইউজ করব, কাজে এখানে উত্তরটি হবে ইজ। দেয়ার ইজ এ ফিক্সড প্রাইস। যদি এখানে কোনো কিছু বহুবচন থাকতো তখন কিন্তু আমাদের এখানে আর বসতো। ওকে, তারপর খেয়াল করো, দেন ইট ইজ পসিবল, আবার একই অবস্থা, যেহেতু বি রয়েছে এবং ইট আছে সাবজেক্ট, এখানে আমাদের কিন্তু ওর সাথে কিন্তু ইজ বসবে। ইট ইজ পসিবল, তখন এটা সম্ভব, টু মেক দ্য বায়ার্স ফ্রি ফ্রম হ্যারাসমেন্ট, তাদেরকে এরকম ভোগান্তি থেকে তাদের মুক্তি দেওয়া সম্ভব।
শেষ বাক্যটি খেয়াল করো, গভর্নমেন্ট সরকার। এখন সরকার কি চেষ্টা করে, হ্যাঁ, টু ফুলফিল আওয়ার এক্সপেকটেশন, সরকার চেষ্টা করে। যদি এখানে আমরা সরকার চেষ্টা করে দেই তাহলেও হবে, আবার যদি খুব ভালো হয় যে সরকার চেষ্টা করছে, কাজটি চলমান দিলে খুব সুন্দর হবে। কেমন? তাহলে আমরা শিখেছিলাম যখন কোনো কাজ চলমান বোঝাবে, বর্তমানে চলমান হচ্ছে, চলছে, যাচ্ছে, কেমন? তাহলে কি করতে হবে, আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরতে হবে, অর্থাৎ আমাদের অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এম, ইজ অথবা আর নিয়ে আসতে হবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। তাহলে আমাদের সাবজেক্ট যেহেতু গভর্নমেন্ট, থার্ড পার্ট সিঙ্গুলার, এবং তার সাথে আমরা কি করব, ইজ নিয়ে আসব এবং ট্রাই থেকে নিয়ে আসব ট্রাইং। ওকে, তো আশা করি তোমরা ক্লাসটি কিছুটা হলেও বুঝতে পেরেছো। ক্লাসটি অনেক লম্বা হয়ে গেল। সবাই যদি ধৈর্য সহকারে দেখে থাকো তাহলে কিছুটা উপকার হতে পারে আমি আশা করি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার আশা করছি, বিশেষ করে আমার বাসাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর কাছ থেকে। কেমন? সবাই ভালো থেকো, সবাই আমার জন্য দোয়া করবে। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।